বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্ম এক কৃষক পরিবারে। পিতার নাম হাজী আব্দুল আলী, মাতা শরুফা খাতুন। ইলিয়াস কাঞ্চন ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আমার প্রথম ছবি বসুন্ধরা। আজকে এখানে এসে কথা বলছি, আজকে আমার বসুন্ধরার কথা এর জন্য মনে পড়ছে যে প্রথম যেদিন আমি শুটিং করেছিলাম তখন এই শিল্পকলার সামনে এই রাস্তাটিতে আমি প্রথম শট দিয়েছিলাম। ফার্স্ট শট আমার এখানে হয়েছে। বসুন্ধরাতে আসলে আমি কিভাবে আসলাম, বসুন্ধরা আসার আগে যে ব্যাপারটি ছিল, আমার জীবনে অনেক শখ ছিল যে চলচ্চিত্রে আসব, কিন্তু চলচ্চিত্রের কাউকে আমি চিনতাম না, জানতাম না যে যার হাত ধরে আমি চলচ্চিত্রে আসব। তো একটা সময় মনে হলো যে বোধহয় আমি চলচ্চিত্রে আসতে পারবো না, যার জন্যে আমি গান শেখার জন্য গেলাম। বুলবুল ললিতকলা একাডেমিতে আমি গান শেখার জন্য ভর্তি হলাম, রবীন্দ্রসঙ্গীতে গান শিখছিলাম। তো গান শিখতে শিখতেই আসলে ওই যে অভিনেতা হওয়ার যে বিষয়টি, সেটি তো মন থেকে যায়নি। তো প্রথম আমাদের একটা সংগঠন ছিল সৃজন সংঘ, সেই সৃজন সংঘের প্রথম নাটক, সেই নাটকে আমি অভিনয় করেছিলাম। সেই নাটকের প্রধান অতিথি ছিলেন আমার শ্রদ্ধেয় পরিচালক, যিনি আজকে পৃথিবীতে নেই, শ্রদ্ধেয় পরিচালক সুভাষ দত্ত। তিনি চিফ গেস্ট ছিলেন এবং ওই নাটকে আমাকে দেখেন, এবং আমি জানতাম না যে ওখানে উনি আমাকে পছন্দ করেছেন। নাটকের প্রথম দৃশ্যে আমি ছিলাম। দৃশ্যটি শেষ হওয়ার পরে দেখি যে উনি গ্রিন রুমে আসছিলেন, এসে আমার মাথায় হাত বোলালেন এবং আমাকে অনেক দোয়া করলেন। এটি দোয়া করে উনি চলে গেলেন, গিয়ে আবার তার আসনে বসে পুরো নাটকটি উনি দেখেছেন এবং আমাদের নাটকের যে কর্মকর্তারা যারা ছিল তাদেরকে বলে গেলেন যে ছেলেটিকে যেন আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, আমি তার সঙ্গে কথা বলব। পরের দিন আমার বন্ধুবান্ধবরা যখন বলল তুই তো নায়ক হয়ে গেছিস, সুভাষ দত্ত তোকে যেতে বলেছে, তা আমি কথাটি বিশ্বাস করিনি প্রথম, যে একটা নাটক দেখে আমাকে পছন্দ করবে, সুভাষ দত্ত আমাকে যেতে বলবে, এতটা আমি আশা করিনি। তো তারপরে আমি গেলাম, যাওয়ার পর উনি আসলেন, এসে আমাকে বললেন যে তোমাকে আমি চলচ্চিত্রে নিতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে, তোমার ফ্যামিলির থেকে কোনো আপত্তি আছে? যদি না থাকে তাহলে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাতে চাই। তো আমি তাকে উল্টো প্রশ্ন করলাম যে আমাকে দিয়ে কি হবে? তখন উনি আমাকে বললেন যে আমি যতটুকু তোমার অভিনয় দেখেছি, স্টেজে আমি যতটুকু দেখেছি, সেইটা আমার যে কাজ, আমার নায়কের, আমার ছবির যে কাজ, সেইটি তোমাকে দিয়ে হবে। পরবর্তীতে কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না। চলচ্চিত্রে অভিনয় শুরু হলো এবং ছবির শুটিং শেষ করলাম। সেই শুটিং শেষ করার পর চলচ্চিত্রের মুক্তির বিষয়টি, তো পরিচালক চাচ্ছিলেন যে বছরে ছবিটি শুরু হয়েছিল সেই বছরই যেন ছবিটি রিলিজ হয় এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য যেন ওই বছরে যেন ছবিটিকে পাঠানো যেতে পারে। তো আমি ১৯৭৭ সালের ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের আমি প্রথম শুটিং করি এবং এই ছবিটি রিলিজ হয় ১৯৭৭ সালের ৩১শে ডিসেম্বর ছবিটি রিলিজ হয়। বসুন্ধরা ছবিতে আসলে আমার লিপে কোনো গান ছিল না, কিন্তু তারপরে ওই ছবিতে একটা গান ছিল, যে গানটি চিটাগংয়ের ভাষায় গানটি, এবং এই গানটি আসলে আমার এত ভালো লাগে, আমি মাঝে মধ্যে অনেক সময় এই গানটি আসলে গাই আর কি, এবং পুরো গানটা আমার জানা নেই, তারপরেও কয়েক লাইন আমার মনে আছে। আমি অনেক সময় স্টেজেও আমি এই গানটি গেয়েছি এবং শ্যামসুন্দর সাহেবের গাওয়া এবং তার স্ত্রীর গাওয়া এই গানটি। তো সেই গানটি আসলেই আমার কাছে খুবই ভালো লাগে চিটাগংয়ের ভাষায়। তো সেইখান থেকেই আমি কয়েকটা লাইন আমি গাইতে চাই আর কি, যদি আপনাদের ভালো লাগে, ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিয়েন।
মানুরে ও সুন্দর মানু কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি একবারে লই যাওয়ারে আয় তোরা জি ও মানুরে সুন্দর মানু কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি। আমার জীবনে সফলতা কিন্তু খুব সহজে আসেনি। বসুন্ধরার পরে অনেক কষ্ট আমাকে করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে, এবং যাদের ছবিতে কাজ করতাম তারাও অনেক কষ্ট দিয়েছে, অর্থকড়ি দেয় নেই, তারপরেও কাজ ছেড়ে দিই নেই। চিন্তা করেছি যে না, আমাকে লেগে থাকতে হবে, আমাকে আসলে আমার টার্গেটে যেতে হবে। এরকম করতে করতে 84 সালের দিকে আমার প্রথম একটি ব্লকবাস্টার ছবি রিলিজ হয়, আমি এবং সুচরিতা। আপনারা অনেকেই ছবিটি দেখেছেন। সেই ছবির গান এখনও অনেকেরই মনে আছে, এমনকি এখনও শিল্পীরা যখন স্টেজ পারফরমেন্স করে তখন এই গানটি গায়, পারফর্ম করে। এই আঁখি মিলন ছবিটিও কিন্তু যখন রিলিজ হলো, প্রথম দিকে 3-4 দিন খুব একটা ভালো যায় নাই। সেই প্রডিউসারের আরেকটি ছবি আমার করার কথা, এই 3-4 দিন যখন ভালো যায় নাই তখন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে তার ছবিতে কাজ করলেন। কিন্তু 3-4 দিন পরের থেকে এই ছবি এমনভাবে হ্যাবক হলো, এমনভাবে ব্যবসা সফল হলো, কিন্তু তখন আসলে আমি ওই ছবিটিকে আমি হারিয়ে ফেললাম। যাই হোক, তবে আমি যেটা মনে করি যে আমার জীবনে যখন যেটা হওয়া দরকার, যেটা পাওয়া দরকার, সৃষ্টিকর্তা আমাকে সবসময় সেইভাবেই আমাকে সাহায্য করেছে, আমি সেইভাবেই আমি আসলে পেয়েছি। 89-এ আমি একটা দুর্ঘটনা পতিত হই, যে দুর্ঘটনায় আমার এই ডান পাটা 3 জায়গায় ভেঙে যায়, এই হাতের রগ ছিঁড়ে যায় এবং এই সমস্ত জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয় প্রচণ্ডভাবে। এবং মনে করা হয়েছিল যে আমি আর বাঁচব না, আর বাঁচলেও হয়তো আমি পঙ্গু অবস্থায় বাঁচব। এবং এখানকার ডাক্তাররা ডিসিশন নিয়েছিল যে আমার এই হাতটা এবং এই পাটা কেটে ফেলতে, কিন্তু আমার স্ত্রী জাহানারার দৃঢ়তার জন্য আসলে আমার হাত এবং পা কাটতে পারে নাই। আমাকে পরবর্তী সময় সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখান থেকে আমি সুস্থ হয়ে ফিরে আসি। এবং সেই সময় আমি দেখেছি যে মানুষের ভালোবাসা আমার প্রতি কত। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বেদের মেয়ে জ্যোৎস্নার কথা যদি না বলি তাহলে আসলে আমার চলচ্চিত্রের জীবনের আসলে পূর্ণতা হয় না। বেদের মেয়ে জ্যোৎস্না আসলে এখনও পর্যন্ত, এখন বোধহয় 27 বছর চলছে, এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এটার অনেকগুলো রেকর্ড আছে, কারণ শুধু অর্থনৈতিক রেকর্ড না, এটার এত এত রেকর্ড আছে যে ছবি দেখতে গিয়ে প্রসব হয়েছে, সন্তান জন্ম হয়ে গেছে, তারপর আরও অনেক অনেক বিষয় এই চলচ্চিত্রে। কিন্তু এই চলচ্চিত্রটি যিনি বানিয়েছেন, যে পরিচালক, তিনি আজকে এই পৃথিবীতে নেই। তার শান্তি কামনা করছি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। এবং এই চলচ্চিত্রটির আসলে যারা প্রযোজক ছিলেন, ওই সময়টা আমি এত বেশি ব্যস্ত ছিলাম, প্রযোজকরা সাহস পাচ্ছিল না আমাকে চলচ্চিত্রে নেওয়ার জন্য। কিন্তু যিনি পরিচালক, তার একটা ছিল যে আমি যদি তার ছবির, এটা তার প্রথম ছবি, আমি যদি তার ছবির নায়ক না হই তাহলে সে জীবনে ছবিই বানাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই ছবিতে আমাকে কাজ করতে হয়েছে, কারণ এই তোজাম্মেল হক বকুল, এর আগে আমার আরও 2 জন পরিচালকের সহকারী ছিল, তার সঙ্গে আমার অনেক জানাশোনা, অনেক একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো যখন আমি শুনলাম যে সে ছবিই বানাবে না, তখন এরকম একটা মানুষ পরিচালক হবে না, এটা আমি চাইনি। আমি চেয়েছিলাম যে তোজাম্মেল হক বকুল যেন পরিচালক হয়। তার জন্যেই এই বেদের মেয়ে জ্যোৎস্নাটি আমি আমার শত ব্যস্ততার পরেও, শিডিউল না থাকার পরেও আমাকে অনেক কষ্ট করে শিডিউল জোগাড় করে তার ছবিতে আমি কাজ করি। নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।